তো তিনি মা হয়ে ওঠার জার্নি। তো মা হতে গেলে কি করতে হবে? বিয়ে করতে হবে, সোজা কথা। তো আমাকে সুজাতাদি বলেছেন তুমি বিবাহের উপর কিছু বলো। আমি কি বলবো বিবাহের উপর, তাই না? তো আমরা যা বুঝি বিবাহ মানে, যে ঠাকুর বলছেন বিবাহ মানে বহন করা, ভারী মুশকিল কথা। ঠাকুর বলছেন পরস্পর পরস্পরকে বহন করা। আমরা জেনারেলি কি করি, তথাকথিত পুরোনো দিনের লোকেরা দেখবেন এই মেয়েকে একটা ছেলের কাছে বুঝিয়ে দিতে পারলেই হলো, ব্যাস মেয়ে সেটা। ঠাকুর বলছেন না, এরকম করে বিয়ে করলে তো ভাই মানানসই লাগবে, আবার টেকসই যাবে না, তাই না? তাহলে তিনি বলছেন পরস্পর পরস্পরকে যদি বহন করতে পারে সেইটা হচ্ছে বিবাহ। তাহলে বিবাহ মানে বহন করা। এবার তাহলে পরস্পর, এবার আমি একটা ছোট উদাহরণ গল্প বলছি। তো এবার আপনি যদি কুকুরের ঘাড়ে বিড়ালকে চাপান, কুকুর হয়তো টেনে নিতে পারবে, বিড়ালের ঘাড়ে কুকুরকে চাপলে নামতে পারবে না। তাহলে সব দিক থেকে সমান হতে লাগবে, নইলে তো পরস্পর পরস্পরকে কি করে বহন করবো? তো ঠাকুর বলছেন শিক্ষা এবং স্বাধীনতা নিয়ে মেয়েদের উপরে বলছেন মেয়েদের তো আরো বেশি করে শিক্ষার প্রয়োজন। ছেলেরা শুধু বাইরের দিকটা সামলায়, আর মেয়েদের দুনিয়ার সব দায়িত্ব, ঘর ছেলে পুলে মানুষ করা, ওদের ধরে ধরে সব শেখানো থেকে বাইরের জগৎ যারা ওয়ার্কিং মাদার আছেন সবটা সামলাতে হয়, তাই না? তাহলে ঠাকুর বলছেন সব দিক থেকে সাহায্য করতে হবে তোমাকে, তোমার পুরুষটি যে হবে। তাহলে আমাদের অনেক দাদাদের থেকে আমাদের টেক্কা দিয়ে চলতে হবে। তুমি বেটা যতটা আছো তোমার থেকে সব দিক থেকে আমি আরো বেশি নিজেকে গড়ে তুলবো। আমরা নারী নীতিতে পড়েছি, বাড়িতে পড়লাম বৈশিষ্ট্যগুলোকে আরো বর্ধনশীল করতে চাই। আমি যতটুকু আমার ক্যাপাবিলিটি হতো 10%, কিন্তু ওটাকে আমাকে 100% দিয়ে আরো বর্ধনশীল করতে হবে। তবেই আমি আমার পুরুষটির এবং যে আমার পুরো পরিবারের বহন করতে পারবো, তাই না? তাই এমনি তো আর বিয়ে করা যায় না। তো ঠাকুরে যে বললেন তাহলে বিয়ের জন্য আবার তিনি নিয়ম কানুন বেঁধে দিলেন, যাতে সেটা আবার টেকসই ব্যাপার আছে। তাই বর্ণ দিলেন আমাদের। বর্ণ মানে কি আপনারা সবাই জানেন, বর্ণ মানে রং, কোন রঙের সাথে কোন রঙকে মেশাবে, তাই না? বুঝে রবীন্দ্র আমাকে বলছিলেন বর মানে জানিস, বর মানে কি হতে পারে? তো বড় সব দিক থেকে যে শ্রেষ্ঠ হবে, তারপর তিনি দেখালেন রূপে গুণে জ্ঞানী যে সব দিক থেকে তোর থেকে শ্রেষ্ঠ হবে, সেই তোর বর উপযুক্ত যোগ্য। তো এই যে উপযুক্ত না হলে তো আমাদের সমাজে আমরা সব রকমের চিত্র দেখতে পাই, তাই না? তো এই হচ্ছে গল্প। এবার আমি বড় বড় ঠাকুরের ফিলোসফি তো সবাই আমরা অত পড়াশোনা একটা করার সুযোগ হয় না, আমি গল্পের মাধ্যমে বলবো যে বর্ণর গল্পটা কি। এই যে প্রতিলোক যে বাড়ি দিয়ে বললো তো বর্ণ মানে ধরুন আপনার ব্লাউজের সাইজ 34, এবার আপনি একটা 18 সাইজের ব্লাউজ নিয়ে জোর করে পরার চেষ্টা করছেন, তাহলে কি হবে? ফেটে ঢুকবে না। হয়তো জোর করে যদি পরেন না তো একটা মানানসই হবে না টেকসই হবে, কোনোটাই হবে না। তাহলে এটা দিয়ে কি বুঝলাম? ছোট হওয়া যাবে, তাই না? ছোট হওয়া যাবে না, এই হচ্ছে বর্ণের গল্প। এবার ধরুন একটুখানি বড় সাইজ নিলে 36 নিলে একটু ফিটিংস করিয়ে হয়তো একটু তাও পরা যেতে পারে, কিন্তু বেটার আপনার যা সাইজ ওই সাইজেরই ব্লাউজ পরুন, মানানসইও হবে টেকসইও হবে, হ্যাঁ না? মানে বলুন। তারপর এবার গোত্রটা বুঝবো কি জিনিস। এই ধরুন আমার গায়ের রংটা চাপা, কারণ আমি যদি আমার গায়ের রঙের জামা কাপড় পরি আমাকে চিনতেই পারবে না এমনিতে। তাহলে আমি যদি একটু লাইট কালার পরি তাহলে একটু দূর থেকে দেখতে হবে যে চন্দন আসছে, তাহলে একটু আলাদা হতে হবে। তো এই যে এই ব্যাপারটা, এটাকে তিনি বলেন অসমগোত্র। তাহলে সমবর্ণ অসমগোত্র যদি হয়, প্রথমে তো সবর্ণ বিবাহের কথা ঠাকুর বলেছেন এবং অনুলোম বিয়ের কথা বলেছেন, আমরা সবাই জানি। এবং প্রতিলোম যেটা বললাম ছোট হওয়া যাবে না,
যা আছো তোমার থেকে আরো বর্ধনশীলের দিকে থাকো, যাকে পেলে তুমি তোমার বৈশিষ্ট্যগুলোকে, তোমার শিক্ষা দীক্ষা কালচার সংস্কৃতি যা যা তুমি পেয়েছো শিখেছো পরিবার থেকে, সমাজ থেকে, তোমার জীবনের অভিজ্ঞতা থেকে, সেগুলো যেন নার্চার করে আমি আরো আরো তোর এগিয়ে যেতে পারি। আমি সবসময় সেই চেষ্টা করবো যেন আমরা আরো বর্ধনশীল হয়ে উঠতে পারি, তাই না? একটি মেয়ে দুজনে অভিজ্ঞতার কাছে একটি ছেলে এসে বলছে যে আমার বর্ণগোত্র সব ঠিক আছে, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু ওরা দীক্ষিত পরিবারের নয়। দাদা বললেন সেই মেয়েকে বিয়ে করলে কি হবে? তোকে শেখাতে হবে ঠাকুর ধরে চলা, তাকে দীক্ষা দেওয়া বিয়ের পরে, তারপর তার প্রার্থনা ধরানো, তাও এখনকার দিনের সমাজ জানেনি, তাকে জোর করে শেখাতে সে রাগ বিরক্তি প্রকাশ করবে যদি সে ছোটবেলা থেকে ঠাকুর সম্পর্কে কোনো আইডিয়া না থাকে। তাহলে তো তুই পিছিয়ে গেলি আরো 4-5 বছর ঠাকুরের কাছে। তাহলে শুধু তার মানে আমরা কি বুঝলাম? শুধু বর্ণগোত্র নিলে হবে না, ঠাকুরের কাজ। তিনি বলছেন সব কাজের মধ্যে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুর বললেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যার প্রণয়নের মূলে তারই দিয়ে সার্থক হয় বংশ উঠে তোলে। যেমন তেমন বিয়ে করলে চলবে না বাবু, সার্থক বিয়ে হবে না, শুধু বিয়ে করলে হবে না, সেটার জন্য সার্থক হয়। তাহলে কি করে? সে দুজনের বিয়ের উদ্দেশ্য যদি এক হয়, আমরা অনেকে ভাবি এই অনেক দিনের প্রেমিকা অনেক দিনের প্রেমিক সবাই মায়েদের সাথে গল্প তো সব ধরনের হয়, তো করা যেতেই পারে, কিন্তু তারপরেও তো একটা গোটা জীবন পার করতে হবে, আপনাদের সন্তান পালন করতে হবে, তারপরে তো জীবনে কত রকমের ঝঞ্ঝাট। তাহলে কিন্তু আমাদের দুজনেই যে দুটো মানুষ হবে তাদের দুজনেরই যদি ইষ্টকেন্দ্রিক হয়, তাদের প্রণয়নের মূলই যদি হয় ইষ্ট প্রতিষ্ঠা, তাহলে তাদের সমস্যা এমনটা না সমস্যা আসবে না, কিন্তু তারা ওভারকাম করতে পারবে সব ধরনের সমস্যা একসাথে। আচার্যদেবের আশীর্বাদে আমরা তো দেখি এরকম একসাথে যাই দম্পতি এই সমস্যা সেই সমস্যা নিয়ে বলতে থাকে, তাই না? তিনি আবার যা নির্দেশ দেন সেটা ফলো করে আবার নতুন করে চলা। নইলে আমরা দেখতে পাই এরকম কত বিবাহ যে সব ঠিকঠাক মেনে করলাম তাও টিকলো না। তাহলে শুধু দেওয়াটা নয়, টেকানোটা বড় ব্যাপার। টেকসইটা আমরা যা কিছু কিনতে যাই বাজারে, এটা টেকসই যেন হয়, জামা কাপড় থেকে শুরু করে যা কিছু, কাপড় যেমন ভালো হয় টেকসই যাতে হয়, বহুদিন যেমন থাকে। তাহলে আমরা একটা বিয়ে করবো, জীবনের ব্যাপার, সেটা যদি টেকসই না হয় তাহলে তো মুশকিল, তাই না? তো এরকম করে চলতে হবে আমাদেরকে। এবার আমার একটা ছোট্ট নিজের গল্প বলি। তো পুজোর অভিজ্ঞতা একটু মাঝে মাঝে মজা করে বলেন যে জানিস মানে আমার মা মাঝে মাঝে গিয়ে দাদাকে প্যান্ট করেন যে আমাকে এটা দিয়ে দেবো। তো দাদা বলছে আমার একটা বান্ধবী আছে জানিস, খুব ঠাকুরের কাজ করতো, আমি ঠাকুরের চিনবেন হয়তো কি বাড়ির কথা বলছি, ও আগে বিয়ের আগে এত ঠাকুরের কাজ করতো। তারপর দাদা ওর এটাকে আমাকে দেখিয়ে বললেন এই তো এখন এটা হয়েছে, এখন এটাকে নিয়ে ওর 4-5 বছর পালন পোষণ করতে ও আর সময় দিতে পারে। তারপর আমার দিকে তাকিয়ে আছি, বলছে কি করবি? কি করে বলছি কি করবি? মা বলেছে আমি বলি তো বলছে বিয়ে করে কি করবে ঠাকুরের কাজটা। তো ওই যে বাড়িটা আমি বললাম যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, ইভেন আমার ব্যক্তিগত জীবন, আমি রান্না করছি, যা করছি, কাজ করছি, আমি পড়াশোনা করছি, যারা ওয়ার্কিং উইমেন আছেন, যারা যারা যে যে প্রফেশনে ব্যাংকে স্কুলে কলেজে যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সব কর্মের মূল উদ্দেশ্য ইষ্ট প্রতিষ্ঠা। ঠাকুর বলছেন সকল সকল কর্মের মধ্যে তাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা অনেক সময় কর্ম আর ঠাকুরের জগৎটাকে আলাদা করে দেখি, সেটা আলাদা নয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাদের প্রত্যেকটা যে ভাব, মেয়ে থেকে মা, এই যে হয়ে ওঠার যে জার্নিগুলো, মা থেকে বৌমা, বৌমা থেকে ঠাকুমা, তো আমরা এই ধরনের চেষ্টাগুলো করবো যাতে ঠাকুর কেন্দ্রিক হয়ে উঠতে পারি, তিনি যাতে সন্তুষ্ট হন, তাকে আমরা সন্তুষ্ট করে তুলতে পারি আমাদের কর্মের মধ্যে দিয়ে, তাই না? আমি বেশি সময় নেব না, অনেকটা বলে ফেললাম হয়তো। তো বলার এটাই যে ভালোবাসা দিয়ে মেয়ে
প্রতীক, তাই না? মা মানে যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার প্রতীক। মায়া মানে ছায়া। আমার এরকম হয় যখন দেওঘরে যাই, ঠাকুর ঠাকুর তো বলেছেন প্রার্থনা করলে কিছু চাইবে না, তার মনের মধ্যে তো সবার চাওয়া পাওয়া থাকে না। হয়তো ঠাকুরের কাছে কি ঠাকুরের ইয়ের সামনে কি প্রণাম করে তারপর বড় মার কাছে যখন প্রণাম করতে আসি, বড় মার জলের কাছে এরকম অনেক সময় হয় তাকিয়ে থাকি। তারপরে বড় মাকে বলি, মা ঠাকুরকে তো বলতে পারছি না, তুই একটু দেখো না, একটু ম্যানেজ করো না, এটা আমাকে দাও না, দিয়ে কান্না করতে থাকি। তো আমার মনে হয় এই যে মায়েদের কাছে সব রকমের আলোচনা করা যায়, বলা যায় আমাদের চাওয়া পাওয়াগুলো। তো আমরা যারা ইয়াং জেনারেশন বা মেয়েরা আছি, তারা দেখবেন সমাজে বহুত রকমের রোগের সাথে তাদের পড়তে হয়। তো আমার আমার এরকম আছে, আমি এক সময় যখন কলেজ ইউনিভার্সিটি লাইফে একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন, বুঝতে পারছি বাইরে বাইরে পড়াশোনা, মানে খুব একটা আমার একবার মনে আছে বাবা আমাকে দুবার ডেকেছে, ঘরে দরজা বন্ধ করে পড়াশোনা করছি, আমার খুব ছোটে ছেলে বেড়ে যায়, দুবার ডেকেছে, বেরোতে তিনবার একবার ডেকেছি। তো এবারে তখন আমি যখন বসে আছি কিছু জমিদের কাছে, আজকে দেখছি মানে রান্নাঘর থেকে উঠে এসে কর্ণদাকে ঘাট ধরে এরকম করে হাঁটতে হাঁটতে আসছে, তখন ফাঁকা, খুব একটা ভিড় ছিল না। তো তারপরে তিনি আচরণ করে দেখিয়ে দিলেন যে সন্তানদের কিরকম করে আগলে রাখতে হয়। আমার এটাই একটা টিপস বলতে পারি যে তারপরে সন্তানকে বাইরের সব কুসঙ্গ, অনেক মায়েদের দুঃখ থাকে, ছেলেটা মেয়েটা ভুল শখের কবলে পড়েছে, ভুলভাল মদ সিগারেট গাঁজা করলো, যা যা হয় আর কি সমাজের চিত্র। মায়েদের তখন অনেক দুটো ছেলেকে চেঞ্জ করতে পারি না। আমার মনে হয় একটা ছোট টিপস বলতে পারি, যেটা আমি আচার্যদের থেকে, বৌরানিমার থেকে এবং কিছু জগন্নাথের থেকে শিখেছি। তিনি ওরকম বললেন যে যে মায়ের ডাকলেন যে চট করে মাকে কি জড়িয়ে ধরবেন। তো আমি তখন শিখলাম যে আপনারা রোজ শোয়ার আগে একবার করে বাচ্চাদের সে ছোট থেকে বসে করবেন, জড়িয়ে ধরবেন আর আদর করবেন, চুমু খাবেন, তারপর বলবেন তোকে আমি খুব ভালোবাসি, তুই এমন কোনো কাজ করবি না তো যাতে আমি মনে রাখতে পারি। এটা রোজ প্র্যাকটিস করলে দেখবেন ও আর কুসঙ্গের তলায় পড়বে না। কিন্তু এটা না যে কুসঙ্গ আসবে না, ওর প্রবৃত্তিগুলোকে টানবে না, এটা হবে না। এটা হবে, কিন্তু ওকে আবার ওই যে বলে না যে নৌকাকে যদি আমরা খুঁটির সাথে বেঁধে রাখি তাহলে সে দুলবে ঝড় কবলের পালায়, কিন্তু বিচ্ছিন্ন হবে না। তো আমরা যদি প্র্যাকটিসটা করি আমাদের বাচ্চাদের সাথে, ছোট ছোট মায়েদের সাথে, ছেলেদের বড় যত বড় হোক না কেন, আমরা যদি অভিজ্ঞতাকে দেখি কীভাবে উনি মাকে স্নেহ করেন, আচার্যদের কীভাবে মাকে দেখলে জড়িয়ে ধরেন, আদর করেন, এটা আমরা প্র্যাকটিস করতে পারবো না। এটা আমরা যদি রোজ প্র্যাকটিস করি ওদের ভুল পথে যাওয়ার কোনো ইয়ে হবে না, তাহলে ভুল সঙ্গও হবে না, ভুলভাল বিয়েও হবে না, ভুলভাল সমাজও থাকবে না, তাই না? তো এইটুকু চেষ্টা আমরা আজকে চেষ্টা করে দেখতেই পারি। এরপর থেকে আমি এইটুকুই বলে শেষ করবো। উৎসবে আমরা আনন্দ করতে এসেছি, ঠাকুরের গান আলোচনা করলাম, এবার আনন্দ প্রসাদ অনেক কথা শুনলাম এবং এরপরে আনন্দ করবো, প্রসাদ খাবো, ঠাকুরকে নিয়ে বড় আনন্দে থাকবো এবং সবাইকে নিয়ে প্রেমের বার্তা, শান্তি স্বস্তির বার্তা